গান পয়েন্টে দাঁড়িয়ে আমি 164 দিয়েছি, ম্যাজিস্ট্রেটও গান পয়েন্টে ছিল। আমার মাকে ডাকা হতো জঙ্গির মা, যেখানে যাচ্ছিলাম অসম্মানিত হচ্ছিলাম। আমার বাবা পারমিশন চেয়েছিলেন দেখা করার, আমার বাবাকে পারমিশন দেওয়া হয়নি। উনি আমার এই ঘটনায় ব্রেন স্ট্রোক করে, এরপর 14 মাস কোমায় থেকে উনি মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, ইনকিলাব ডিজিটালে আমাদের আজকের অতিথি বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। ব্যারিস্টার শাকিলা ফারজানা, আপনাকে ইনকিলাব ডিজিটালে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ইনকিলাবকে, আপনাকেও ধন্যবাদ। ব্যারিস্টার শাকিলা ফারজানা, আপনি বিগত সরকারের সময়ে অ্যারেস্ট হয়েছিলেন এবং আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল জঙ্গি অর্থায়নের। তো আপনাকে কেন এই অ্যারেস্ট করা হলো বা আপনাকে কেন টার্গেট করা হলো, সে বিষয়টা যদি একটু আপনি আমাকে বলেন। আপনার প্রশ্নের উত্তরটা অনেক দীর্ঘ। 2009 সাল থেকে আমি, যখন স্বৈরাচার সরকার আসলো, বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া শুরু করলো। 2009 সালে আমার চট্টগ্রাম, উত্তর, দক্ষিণ এবং মহানগরে অনেক গায়েবী মামলা হলো, যার পরিপ্রেক্ষিতে আমার বাবা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম, উনি হাটহাজারী থেকে নির্বাচিত এমপি ছিলেন এবং ওনার মেয়ে হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস করছিলাম আমি। তো সকলের একটা আস্থার স্থান ছিলাম আমি, এবং সবাইকে আমি বিনা পয়সায়, যেটা বলে, আমি বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা করে যাচ্ছিলাম এবং 2009 সাল থেকে আমি কিন্তু কন্টিনিউয়াসলি এই সহযোগিতা দিয়ে আসছিলাম। তো ঘটনা ঘটলো 2014 সালে 30 মে আমার কাছে কিছু মামলা আসলো হেফাজত ইসলামের, যেটা শাপলা চত্বরকে রিলেটেড ঘিরে এটা। আর আসলো আপনার লালখান বাজারের একটা ব্লাস্ট হয়েছিল মুফতি হারুন ইজাহারদের মাদ্রাসায়, সেই মামলাগুলো সহকারে আমার কাছে প্রায় 300 থেকে 350 পিটিশনের মামলা করার জন্য আমার কাছে হেফাজতে কিছু লোকজন আসছিল। শাপলা চত্বরের যে ঘটনা, সেটা তো আসলে একটা হৃদয় বিদারক ঘটনা ছিল। ওইটাও আমার ভেতরে কাজ করেছে যে এতগুলো আলেম সমাজকে এভাবে করা হয়েছে, হত্যা করা হয়েছে। তা আমি এই মামলাগুলো নিয়েছি। নেওয়ার প্রেক্ষিতে তাদের সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়েছিল, ওরাল এগ্রিমেন্ট, যে 2 মাসের মধ্যে তাদের সকলের জামিনগুলো আমাকে করে দিতে হবে। যেহেতু আমি খুব ভালো ক্রিমিনাল প্র্যাকটিস করছিলাম, সেই ক্ষেত্রে সবার আস্থা ছিল যে আমিই পারবো। তো সেটার প্রেক্ষিতে আমি মামলাগুলো নেই এবং তাদের সাথে আমার কথা হয় যে আমি 2 মাসের মধ্যে তাদের জামিন করাবো। কিন্তু আমি জামিন করাতে 2 মাসের মধ্যে ব্যর্থ হই। এর পরবর্তীতে কিছু ঘটনা ঘটে, তার প্রেক্ষিতে আমি গিয়ে সরকারের রোষানলের শিকার হই। সেই কিছু ঘটনাগুলো কি? হ্যাঁ, সেটা হচ্ছে যখন 2 মাস হয়ে গেল, তখন আমি তাদের একজনই যিনি মামলা নিয়ে আসছিলেন, উনি আমাকে বললেন যে আপনি আমাদের টাকাগুলো রিটার্ন করতে হবে। তারা একটা বিশাল অ্যামাউন্ট আমাকে দিয়েছিল, যেহেতু 350 পিটিশন, সেক্ষেত্রে 1,20,00,000 টাকার মতো দিয়েছিল। মামলার খরচ, সিনিয়র পোস্টিং মিলিয়ে টিলে অনেকগুলো পিটিশনের ব্যাপার ছিল। ওরা তখন আমার কাছে টাকাটা রিটার্ন চাইলো। রিটার্ন যখন চেয়েছে, তখন আমি তাদেরকে বললাম যে তারা আমাকে ক্যাশে দিয়েছিল টাকাটা। আমি তাদেরকে বললাম যে আমি ক্যাশে দিব না, আমি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা রিটার্ন করব। এর মধ্যে তারা সঞ্জিতা এন্টারপ্রাইজ নামে আমাকে একটা অ্যাকাউন্ট দেয়, যেটা তাদের বিজনেস অ্যাকাউন্ট বলেছে আমাকে। যেহেতু বিজনেস অ্যাকাউন্ট, আর আমার তো কাজ না যে কার অ্যাকাউন্ট কি এগুলো চেক করা, একটা অ্যাকাউন্ট চেয়েছে, আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, আমি অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছি। পরবর্তীতে জানলাম এই অ্যাকাউন্টটা হচ্ছে জঙ্গি অ্যাকাউন্ট, যেখানে আমি অর্থায়ন করেছি বলেছে। এভাবে তারা সাজিয়ে নিল। তারা আমার মামলার যে সিজার লিস্টে তারা শুধু আমার এই কেওয়াইসি ফর্মটাই দিয়েছে। আমার বিরুদ্ধে যে আমি জঙ্গি অর্থায়ন করেছি বা আরও কিছু কোনো ব্যাড রেকর্ড বা এভাবে কোনো কিছু তারা আমাকে আমার মামলায় দেখাতে পারেনি। যে আপনি বললেন যে এই অ্যাকাউন্টের আপনারা পরে কি আপনি খোঁজ নিয়েছেন যে ওটা আসলে জঙ্গি অ্যাকাউন্ট কিনা? না, এগুলো পরে খোঁজ খবর নিয়ে অনেক কিছুই জানা গেছে, যেগুলো বর্তমানে আমরা সবাই জানি। র‍্যাব 7-এর কাজই ছিল, কর্নেল মিফতা ওনার নাম, ওনাদের কাজই ছিল মিথ্যে মামলা করা। আর ওই সরকারের আমলে আসলে সকল কিছুই তারা তাদের মতো করে সাজিয়েছে তাদের স্বার্থে। আপনাকে অ্যারেস্ট করার গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ, 2015 সালের 18 আগস্ট রাত 9:45 তারা র‍্যাবের একজন মহিলা, একজন পুরুষ অফিসার, যারা আমার ক্লায়েন্ট সেজে আমার বাসায় এসেছিল, ধানমন্ডি বাসায় আমার, রাত 9:45
বেল বাজায়। বেল বাজানোর পরে আমার বড় ছেলে যায়। বড় ছেলে গিয়ে দরজা খুলে। আমার বাসায় একটা নিয়ম ছিল যে আমার বাসার কোনো পলিটিক্যাল ব্যক্তি বা প্রফেশনাল কোনো ব্যক্তি আমার বাসায় আসার কোনো নিয়ম ছিল না। সবাই আমার চেম্বারে দেখা করত। তখন আমার ছেলে দরজা খুলে বলে যে, "মা তো এখানে দেখা করেন না। আপনারা চেম্বারে যান, আমি মাকে বলছি।" বলে, "না, আমাদের খুব ইমার্জেন্সি একটা কেস নিয়ে কথা বলতে হবে। আমরা একটু দেখা করব।" তো ছেলে বলল যে, "আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি মার সাথে কথা বলে আসছি।" কথা বলতে, বলতে ছেলে যখন আমার কাছে আসলো ভেতরে, এর মধ্যে প্রায় অনেক র্যাবের অফিসার আমার ঘরে ঢুকে গেল আর্মস-টার্মস নিয়ে। তারপর ওদেরকে দেখে আমার আসলে ঘরে সাধারণত মেয়েদের কাপড়-চোপড় একটু থাকে। তো ওইভাবে আমি টি-শার্ট পরা ছিলাম। আমি দরজাটা অফ করেই যে কাপড় চেঞ্জ করতে হবে আমাকে। আমি আসলে তখনও বুঝতে পারছিলাম না যে কেন এতগুলো অফিসার আমার বাসায় কি। যখন আমি দরজা বন্ধ করেছি তারা আমার দরজা ভেঙে ফেলছে। এত জোরে নক করছিল। তাই আমি বলছি আমি একটু কাপড়টা চেঞ্জ করি। তারা দিচ্ছিল না। ওই অবস্থায় আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে বলে, "আপনার সাথে একটু কথা আছে আমাদের।" তো আমার ড্রয়িং রুমে গেছি আমি। এর মধ্যে দেখছি মানে এখানে শয়ে, শয়ে অফিসার ভরে গেছে। মনে হচ্ছে আসলেই কোনো জঙ্গি তারা অ্যারেস্ট করতে আসছে। ওরা যেগুলা করেছে, যে নাটকগুলো ওরা অলওয়েজ সাজিয়েছে। এরপর ড্রয়িং রুমে আমি বসলাম। তারা আমাকে বলল যে, "আপনাকে আমাদের সাথে একটু যেতে হবে, একটা মামলার বিষয়ে কথা বলতে হবে।" তো আমি তখন বললাম যে, "কী মামলা?" বলে, "এখানে আমরা কিছু বলব না, আমাদের সাথে যেতে হবে।" যখন ওরা দেখলাম রুডলি বিহেভ করছে, তখন আমি বললাম, "চলেন।" এখন নিচে নামার পরে একটা কালো মাইক্রোবাস আমাকে উঠালো। দেখলাম নিচে অনেক গাড়ি, অনেক অফিসার সব দাঁড়িয়ে, প্রায় ২৫০-৩০০ মতো অফিসার এখানে। তারপর গাড়িতে ওঠানোর পরে আমার চোখটা বন্ধ করে ফেলা হলো। এরপরে আমাকে আমার মোবাইল হাতে ছিল, মোবাইলটা হাত থেকে নিয়ে ফেললো। তারপর তারা আমাকে কোথায় নিয়ে গেল আমি জানি না। চোখ বন্ধ অবস্থায় একটা জায়গায় গিয়ে নামিয়েছে। প্রায় ৪০-৪৫ মিনিট পর আমাকে গাড়ি থেকে নামালো। নামানোর পরে আ একটা রুমে নিয়ে বসিয়েছে, বসার পরে চোখটা খুলেছে। তো চোখ খোলার পরে আমি দেখছি একটা টিন শেড একটা ঘর। আ একটা চেয়ারে আমাকে বসিয়েছে, পাশে কিছু অফিসার ওইখানে বসা। অনেকক্ষণ বসে থাকলাম আমি। বসে থাকার পরে তারও প্রায় ২০-২৫ মিনিট পর আমাকে রুহুল আমিন এসে বলছে, "আপনাকে গ্রেফতার করা হলো।" তা আমি বলেছি, "আমার অপরাধটা কি?" তখন বলল যে, "আপনার অপরাধ হচ্ছে জঙ্গি অর্থায়ন করেছেন।" আমি বললাম, "কোথায় আমি অর্থায়ন করেছি?" বলে, আপনি ডাচ বাংলা ব্যাংকে সঞ্জিদা এন্টারপ্রাইজ নামক একটা অ্যাকাউন্টে আপনি জঙ্গি অর্থায়ন করেছেন, যেটা জঙ্গিদের অ্যাকাউন্ট।" আমি তো খুব অবাক হই। আমি কেওয়াইসি ফর্ম ফিল আপ করে টাকা দিয়েছি। এখানে আমি আবার জঙ্গি অর্থায়ন করলাম কিভাবে? আমি লয়ার, আমি ক্লায়েন্ট, আমার কাছে ডকুমেন্ট আছে। আমি তাদের মামলা করেছি। আমার কাছে সব পিটিশন আছে। যেগুলো তারা জানে, দেখেছে, সবই জানে তারা। এরপর রিমান্ডের যে রাত শুরু হয়, ওই দিন থেকে আমার আসলে রিমান্ড না নিলেও নিয়ে যাওয়ার পরে যে অত্যাচারটা শুরু হয়, সেটা শুরু হয়ে গেছে। তারা আমাকে একটা ছোট্ট রুমে নিয়ে গেল। সেখানে একটা টুল বলতে টুলও বলব না, অনেক ছোট্ট একটা জায়গা, মানে একটা টুলের মতো ওই জায়গায় বসালো। বলল যে, "আমি নড়তে পারবো না, ঘাড় ফেরানো যাবে না। কোনোভাবেই নড়া যাবে না।" স্টার্টিং যে রুমটাতে আমাকে নিয়ে গেল, সেই রুমটা ছিল লাল রঙের একটা লাইট জ্বালানো। সামনে শুধু আমার সামনে দেয়াল দেখছিলাম, একটা লাল রঙের দেয়াল। উনি যত বাজে ব্যবহার আছে, টর্চার আছে, সবই পেছন দিক থেকে করছিল। উনাকে আমি দেখতে পাচ্ছিলাম না। তবে উনি মাদকাসক্ত ছিলেন। আমি স্মেল পাচ্ছিলাম। উনি আমাকে জিজ্ঞাসাবাদ করছিলেন এবং যত রকম গালিগালাজ আছে, মারধর আছে করছিলেন। একটা শিক্ষিত ব্যারিস্টারকে তারা যেভাবে এক রাতেই তারা জঙ্গি বানিয়ে দিল, জঙ্গি তকমা লাগিয়ে দিল। তারা একবারও ভাবল না যে একটা নারীকে তার সমাজের অবস্থানটা কোথায় যাবে, তার পেশার অবস্থানটা কোথায় যাবে, যেগুলো পরবর্তীতে আমি অনেক ফিল করেছি। যার কারণে আমি দেশ ছাড়তেও বাধ্য হয়েছি। এক পর্যায়ে তারাও আমাকে নিয়ে বেরিয়ে গেল। প্রায় ৪০-৪৫ মিনিট পরে একটা জায়গায় গিয়ে থামলো তারা। তখন তাদের ওয়াকি টকিতে সাউন্ড হচ্ছিল, তারা মানে মানিক মিয়া এভিনিউতে দাঁড়িয়েছে। এটা আমি ওইভাবেই শুনতে পাচ্ছি। এরপর তাদের কাছে কল আসলো কোনো অফিসারের কাছে, আমি জানি না। বলছিল যে আমরা অপারেশনের জন্য রেডি। তখন আমি চিন্তা করছি যে র্যাব নিয়ে গেলে অপারেশন বলতে তো এনকাউন্টার। তার মধ্যে আবার জঙ্গি মামলার আমি আসামি হয়ে গেছি। তাহলে আমার মৃত্যুটা নিশ্চয় এখনই হতে যাচ্ছে। পরবর্তীতে মনে হয় কিছুক্ষণ, ওরা অনেকক্ষণ এখানে ছিল, অনেকক্ষণ বলতে ৩০-৩৫ মিনিট এরকম ছিল। আবার একটা ফোন আসলো, মনে হয় ওদিক থেকে নির্দেশনা আসলো যে স্টার্ট করতে।
তারা গাড়িতে উঠলো, আমি কলমা পড়ছি যে হয়তো এখনই হয়তো আমার মৃত্যু। এরপর যখন পরবর্তীতে গিয়ে আমি জানলাম যে আমি র্যাব 7-এ পতেঙ্গায় গেছি, যখন আমার চোখ খোলা হলো, নামানোর পরে দেখলাম অনেক সাংবাদিক, ক্যামেরাম্যান সব দাঁড়ানো। আসলে নিজেকে তখন মনে হচ্ছিল যদি সুইসাইডই করে ফেলা যেত, কি হতে চেয়েছিলাম কি হলাম। এরপর কর্নেল মিফতা, লেফটেন্যান্ট কর্নেল মিফতা আমার কাছে আসলো, এসে বলল যে আমাদের প্রেস কনফারেন্স হবে, সেখানে আপনাকে যেতে হবে, আপনাকে বলতে হবে আপনি জঙ্গি অর্থায়ন করেছেন। আচ্ছা, নো মিস্টার মিফতা, আপনারা আমাকে জঙ্গি বানালেন, আপনাদের উদ্দেশ্য সফল করলেন, একটুকে আমি প্রেসের সামনে যাব না, আপনারা আমাকে মেরে ফেলতে পারেন। এরপর আমাকে নিয়ে বাঁশখালী কোর্টে চলে যাওয়া হলো, আমাকে র্যাবের সেই ড্রেস পরানো হলো, হেলমেট পরানো হলো, জঙ্গিদের যেভাবে নিয়ে যাওয়া হয় সেভাবে নিয়ে যাওয়া হলো। বাঁশখালী কোর্টে আমাদের কোনো লয়ারকে দাঁড়াতে দেওয়া হলো না। এরপর তারা রিমান্ড চাইলো, রিমান্ড নিয়ে আসলো পতেঙ্গা 7-এ আবার। তারপর রিমান্ডে প্রথম 4 দিন, তারপর 3 দিন, এভাবে আমাকে 7 দিন রিমান্ড চেয়ে আনা হলো আর কি। তো রিমান্ডে সাধারণত আসলে যে আইনগুলো বাংলাদেশে আছে তার কোনোটাই আসলে, যখন প্রশাসনের হাতে আপনি চলে যাবেন, এই আইনগুলো আসলে ফলো করা হয় না। আর রিমান্ড মানে তো আসলে অত্যাচার, নিগৃহীত করা, এটা মানুষকে অত্যাচারের চূড়ান্ত সীমা পর্যন্ত করে, যেটা তারা আসলে করে আর কি। সবই করেছে তারা। মিফতার পর্যায়ে আমাকে বলল যে আপনি যদি 164 স্টেটমেন্ট না দেন আমাদের বলা যে কথাগুলো, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আরও 7টা জঙ্গি মামলা আছে, সেখানে আপনাকে আসামি করা হবে এবং আপনার বড় ছেলেকে অ্যারেস্ট করে আনা হবে। তা আমি তাকে বললাম যে মিফতা সাহেব, জাস্ট শুট মি, আমার ছেলেকে আনা যাবে না, যা করার আপনারা সব আমার সাথেই করেন, আমার সন্তানকে এখানে ইনভলভ করা যাবে না। হ্যাঁ, আপনাদের 164 আমি দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এরপর তারা রিমান্ড শেষ করে আমাকে বাঁশখালী কোর্টে নিয়ে গেল। নিয়ে 164 আমাকে যেভাবে নিয়েছে আপনারা হয়তো বিভিন্ন মিডিয়ায় দেখেছেন, গান পয়েন্টে দাঁড়িয়ে আমি দিয়েছি, 164 দিয়েছি। ম্যাজিস্ট্রেটও গান পয়েন্টে ছিল, ম্যাজিস্ট্রেট সাজ্জাদ সাহেব ছিলেন তখন, উনি আমার 164 নিয়েছেন। উনি পরবর্তীতে জব ছেড়ে দিয়েছেন এবং আমাকে বলেছেন যদি কখনো ওনার হেল্প লাগে আমি যাতে ওনার কাছে হেল্পটা চাই। আচ্ছা, আমরা এইখানে একটু, আপনার যখন রিমান্ডে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন কি মিফতা সাহেব নিজে করেছেন? মানে হ্যাঁ, মিফতা সাহেব ছিলেন, আরও অনেক অফিসার ছিলেন। লেডি অফিসার যিনি এসপি ফেরদৌসি ছিলেন, উনি আমার 7 দিন রিমান্ডের মধ্যে ওনাকে আমি 2 দিন দেখেছি, আর কখনো ছিলেন না। ওনারা আপনাকে কি ধরনের প্রশ্ন করতেন এবং কি ধরনের টর্চার করেছেন র্যাব? আসলে ওনাদের কোনো প্রশ্ন, কোনো কিছু আমার সাথে মিলতো না। মানে ওনাদের ইয়াটাই ছিল যে আপনি জঙ্গি অর্থায়ন করেছেন, কেন করেছেন, কি করেছেন, কার সাথে কানেক্টেড, কার সাথে কথা, কার সাথে কি। ওরা আমার ফোন টোন সব নিয়ে সব কিছু দেখে ফেলেছে। ওরাই আমাকে আমার রিমান্ডে বলেছে, রিমান্ডের শেষে মিফতা আমাকে বলেছে যে আপনাকে আমরা 7 মাস ফলো করেছি, আপনার কিছুই পেলাম না, আপনি অনেক চালাক। তাদের কথা ছিল অনেক চালাক। এরপর আবার লাস্ট আমাকে বলে আমি বলির পাঠা হয়েছি, এ ধরনের কথাবার্তা আমাকে বলা হয়েছে। অত্যাচার বলতে কি আসলে একটা মানুষ যদি 7 দিন না ঘুমায়, 7 দিন খাবার না পায়, 7 দিন তাকে যদি শারীরিকভাবে অত্যাচার করা হয়, অত্যাচার বলতে আপনি কি বুঝেন, কি বুঝাবো আমি আপনাকে? আমি আমি দুঃখিত যে আপনাকে খুব কষ্টের কথা মানে মানে স্মরণ করিয়ে দেয়া বা আপনাকে কষ্টের জায়গায় আনতে হচ্ছে। কিন্তু এই যে ফ্যাসিবাদী শাসন আমলটা মানে আমরা পার করেছি, আমরা ওই সময় মিডিয়া আসলে কিছুই জানতে পারিনি, যেটা আপনি নিজেই বলছেন যে মিডিয়াগুলো তাদের সাজানো প্রেস ব্রিফিং, তাদের সব কিছু সাজানো ছিল। বাট মানুষকে জানানো দরকার যে ফ্যাসিবাদটা আসলে কী ধরনের ছিল, কতটা নিষ্ঠুর ছিল। সেই জায়গা থেকে একটু মানে আমি দুঃখিত যে এই প্রশ্নটা আপনাকে করতে হচ্ছে। এই অফিসারগুলো না চিন্তাও করে না যে একটা নারীর সাথে কিভাবে ব্যবহার করতে হয়। যদি আমি মাদক ব্যবসায়ী হতাম, যদি আমি কোনো মার্ডার করে আসতাম, তাহলে আমার সাথে এই অত্যাচারগুলো তারা করলেও আমি মেনে নিতাম।
তারা অনেক রকম অত্যাচার করেছে। আসলে শারীরিক নির্যাতন তো আসলে বলে কয়ে করা যায় না। আমার জন্য যদি আপনি আমাকে একটা থাপ্পড়ও দেন, আমার জন্য অনেক বেশি হয়ে যাবে। সে জায়গায় অনেক কিছু করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। আসলে অত্যাচারের ভাষাগুলো বলতে চাই না আমি। আসলে বলতে চাই না, কারণ এটা যুগে যুগে হয়েছে। আমি দেখেছি যেই সরকারি ক্ষমতায় আসছে, সবসময় প্রশাসন এই ক্ষমতাটাকে রিমান্ড নামের যে ক্ষমতাটা তারা ইউজ করে নিয়ে গিয়ে, এটা আসলে আইনে নেই। এটা আইনের ভুল প্রয়োগ হয়। এটা আসলে আমি মনে করি যেটা আমাদের রাষ্ট্র যে এখন সংস্কারের যে কাজগুলো করছে, সেই সংস্কারে আমি চাই এই যে আইনের যে প্রয়োগগুলি, ভুল প্রয়োগগুলো হচ্ছে, স্বেচ্ছাচারিতা হচ্ছে আইনের, এগুলো শুদ্ধ অবশ্যই করা উচিত। এগুলো সংস্কার অবশ্যই করা উচিত। আচ্ছা, তো আপনি যখন আপনার রিমান্ড একটা পর্যায়ে শেষ হলো, হ্যাঁ, আপনি একটা কথা বলছিলেন যে আপনাকে এবং মানে যিনি বিচারক তাকে গান পয়েন্টে জি, রেখে এই 164 নেওয়া জি, হয়েছিল। জি। এই বিষয়টি কি আপনি বলবেন একটু এটা খুলে? ওরা 164 মানে ওদের অফিস থেকে, গান পয়েন্ট বলতে আসলে হ্যাঁ, গান আমাকে পয়েন্ট বলতে আপনি যদি ভিডিওগুলো দেখেন দেখবেন সব জায়গায় তারা গান নিয়ে দাঁড়ানো ছিল। আমি যে রুমে দিচ্ছিলাম 164 বলতে আমি দিচ্ছিলাম বলতে তাদেরই রেডি করা 164 ওইটা দেখে দেখে লিখছিলেন। ওইখানে তাদের র্যাবের অফিসাররা দাঁড়ানো ছিলেন। আমার মামলার আইও যিনি উনি দাঁড়ানো ছিলেন। ওরা গান তাক করে দাঁড়িয়েছিলেন। তো কাকে ভয় দেখাচ্ছিলেন বা কি আসলে তখন আসলে মনেই হচ্ছিল যে মৃত্যু তো নিয়েই হাঁটছে। এখানে ভয় পাওয়ারও কিছু নেই, বলারও কিছু নেই। কারণ আমি যা বলব তা তো এখানে হবে না। তো সেক্ষেত্রে ওরা যাই চাচ্ছিল তাই করছিলাম। গান পয়েন্ট বলতে এটাই, সবাই গান নিয়েই দাঁড়িয়েছিল। তো যেখানে আপনি তো একজন আইনজীবী, যেখানে আপনার 164 দেয়া হয় যদি সেটা বিচারকের এজলাস বা তার খাস রুমে হয়, সেখানে কি আপনার কোনো এই ধরনের ল এনফোর্সিং এজেন্সি গান নিয়ে হাজির থাকতে পারে? মোটেও থাকতে পারে না। 164 স্টেটমেন্ট যখন দেয়, তখন আসামি এবং জাজের মধ্যে আসামিকে সময় দেয়া হয় ২-৩ ঘন্টা। দেওয়ার পরে তাকে সে নরমাল কিনা সব এক্সামিন করে ওইখানে ওনাকে বসিয়ে তখন কথাবার্তা বলা হয়। এখানে তো আমার সাথে তা কোনো কিছুই করা হয়নি। আইনই মানা হয়নি। তো আপনি তারপরে জেলখানায় গেলেন। আপনি বলছিলেন যে এক রাতের হ্যাঁ, জন্য। এক রাতের জন্য যখন আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, এরপরে কারাগার যেটা বলে আসলে এটা আমরা সিনেমাতে যে দেখি, কিন্তু তা সত্য নয় আরকি। তা আমার মনে হচ্ছিল যে ওইভাবেই মনে হয়। পরে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, দেখলাম একটা ৫৬ জন মহিলা ছিল ওইখানে। সবাই হচ্ছে মাদক ব্যবসায়ী প্লাস আপনার যারা মার্ডার করেছে এরকম খুনের আসামি। মহিলাগুলোর আমি আসলে কাউকে হেয় বা ইয়া করছি না। তাদের চেহারা-টেহারা দেখলেও অনেক ভয়ংকর প্রকৃতির চেহারা। তো আমাকে একটা ওই ওয়ার্ডে ঢুকিয়ে দেওয়া হলো, লক আপ করা হলো। তারপর আমি ভয়ে না আর পেছন দিকে তাকাচ্ছিলাম না। সারারাত ওই রডটা ধরে দাঁড়িয়েছিলাম। তারপর আসলে ৪ দিনের রিমান্ড শেষ করে যে মানসিক অবস্থা আমার ছিল, আমি আসলে কিছুই তখন আসলে আমি নরমাল ছিলাম না। তো লক আপ সারারাতের পরে সকালবেলা আসে লক আপ ইয়া করার জন্য, খোলার জন্য। তখন আ রুমের যে মেট পাহারা বলে, জেলের ভাষায় ওরা এটাকে মেট পাহারা বলে, যারা পাহারাদার হয়, যারা যাবজ্জীবনের আসামি থাকে, তারা ওই রুমগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে। তো বলছিল ফাইল। এই আপনার কারারক্ষী এসে বলছিল ফাইল। এখন আমি বলছি ফাইল মানে তো আমরা বুঝি যে একটা কোনো পেপারস থাকবে। আমি মনে করেছি আমার মামলার ফাইল বা কিছু। তখন আমি তাদেরকে কারারক্ষীকে বলছিলাম যে আমি তো কোনো ফাইল নিয়ে আসিনি। আমার কাছে কোনো ফাইল নেই। তখন ওই যে কারারক্ষী যে যিনি পাহারা দেন, আমার রুম পাহারাদার যিনি ছিলেন, সে অনেক অশ্রাব্য ভাষায় আমাকে বলল, "বেটি বয়, এটাকে ফাইল বলে।" তখন দেখলাম যে লাইন ধরে বসাটাকে ফাইল বলে। তখন উনি গুনে চলে যায় যে আসামি ঠিক আছে কিনা। এরপর আমাকে নিচে নিয়ে যাওয়া হলো কিছুক্ষণ পরে। নিচে নিয়ে যাওয়ার পরে তারা একটা বোর্ডের মধ্যে লিখলো, হাজতি নাম্বারটা লিখলো। লিখে আমাকে ওই আমি চোর, আমরা দেখি না আমি চোর লিখে এভাবে ধরিয়ে দেয়। আমাকে এভাবে ধরিয়ে তারা অনেক ছবি-টবি উঠালো। স্যান্ডেল পরতে দিল না। তারপর নিচে ব্যাঙের মতো করে আমাকে বসালো।
আমি আসলে অত্যন্ত দুঃখিত। আমি আপনাকে এরকম একটা মানে জায়গায় নিয়ে এসেছি। আমাকে আপনি ক্ষমা করবেন। সরি। আপনার যদি এই মানে এটা দিতে অসুবিধা হয় আমরা আমি ইয়ে করছি। আসলে নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল একটু সময়টা, মনে হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিল আমার শিক্ষা দীক্ষা সব কিছু অন্যরকম মনে হচ্ছিল নিজেকে। এরপরে তারা আবার আমাকে কোর্টে নিয়ে গেল, র্যাবের অফিসাররা এসে নিয়ে গেল, নিয়ে আবার রিমান্ড চাইলো। আবার 4 দিনের রিমান্ড দিয়েছিল। তারা তাদের সাকসেসফুলি তাদের 164 যেটা সেটা নিয়ে আমাকে 3 দিনে রিটার্ন করেছিল। মোট 7 দিন আমি রিমান্ডে ছিলাম। তাও একই অবস্থা, রিমান্ডে আবার সেকেন্ড টাইম রিমান্ড সেম। আসার সময় আমাকে মিফতা বলল যে আপনি বলির পাঠা হয়েছেন। তাই আমি বললাম যে মিফতা সাহেব, আপনারা যা করেছেন, আপনাদেরও সন্তান আছে, আপনাদেরও সবারই নারীদের সাথে আপনারা যে ব্যবহারটা করা উচিত, আপনারা আমাকে এনে যেটা করেছেন, হয়তো আপনারা সফল হয়েছেন, সাময়িকভাবে সফল হয়েছেন ঠিকই, কিন্তু আমার জীবনটা আপনারা শেষ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। এরপর তারা 3.5 মাস থেকে 4 মাস, 3.5 মাস 4 মাসের সময় আমাকে আমার 2 ছেলেকে দেখার পারমিশন দিয়েছিল। তার আগ পর্যন্ত আমাকে পারমিশন দেয় নাই। মাসে একবার দেখা করতে দিত, তাও 15 মিনিট। আমার মা প্রতিদিন গিয়ে বসে থাকতো, আমার মাকে দেখা করতে দিত না, মানে একটু দেখা করার জন্য তার মেয়েকে। উনি ওইখানে যে স্লেটগুলো থাকে ওখানে বসে থাকতো। উনি জানতো যে আমি ওই যে রুমে থাকতাম সেখানে লোহার জানলা ছিল, ছোট ছোট ছিদ্র ছিল। উনি মনে করতো যে আমি ওনাকে দেখছি, এজন্য উনি বসে থাকতেন। আমার বাবা পারমিশন চেয়েছিলেন দেখা করার, আমার বাবাকে পারমিশন দেওয়া হয়নি। উনি আমার এই ঘটনায় ব্রেন স্ট্রোক করে, এরপর 14 মাস কোমায় থেকে উনি মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন আমরা যে কথায় কথায় ফ্যাসিবাদ বলি, সেই ফ্যাসিবাদের রূপ কত ভয়ঙ্কর, কত নিষ্ঠুর ছিল আজকে আমরা ব্যারিস্টার শাকিলা ফারজানার এই ইন্টারভিউ থেকে বুঝতে পারছি। ব্যারিস্টার শাকিলা ফারজানা, জি। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আপনাকে খুব একটা মানে এরকম একটা পেইনফুল বা কষ্টের অভিজ্ঞতা মধ্যে আপনাকে মুখোমুখি করার জন্য, তো ইনক্লাবে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার গুপ্ত সুপ্ত কথাগুলো আপনারা আমাকে বলার সুযোগ দিয়েছেন। আমি ইনকিলাবকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বর্তমান আইন অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় ব্যারিস্টার শাকিলা ফারজানার সাথে। এই সাক্ষাৎকারের বাকি অংশ আপনারা দেখতে পাবেন দ্বিতীয় পর্বে।